একটা গ্রামে মোহন নামের খুবই গরিব একটা ছেলে থাকত। মোহনের সাথে তার বাড়িতে তার বউ আশা আর তার 5 বছরের মেয়ে নিধি থাকত। মোহন একটা মজদুর ছিল যে সারা দিন পরিশ্রম করে নিজের পরিবারকে পালন পোষণ করত। একদিনের কথা, আশা বাড়ির কাজে ব্যস্ত ছিল। তক্ষুনি মোহনের বন্ধু রমেশ বাড়িতে আসে আর আশার কাছে চলে আসে। কি হয়েছে রমেশ, তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? সবকিছু ঠিক আছে তো? আপনার জন্য একটা খারাপ খবর আছে দিদি। কি বলছো তুমি? আমাকে তাড়াতাড়ি বলো, আমার খুব ভয় করছে। আমি আর মোহন গ্রামের জমিদারের বাড়িতে মজদুরি করছিলাম। হঠাৎ করেই মোহনের ছাদ থেকে পাটা স্লিপ করে যায় আর ও মাথায় ইট নিয়েছিল আর ও ছাদ থেকে পড়ে যায়। রমেশের কথা শুনে আশা কাঁদতে কাঁদতে বলে, মোহনের কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? জমিদার বাবু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে মোহনকে নিয়ে গেছে, কিন্তু ডাক্তার বলল যে মোহনের পায়ে খুব খারাপভাবে চোট লেগেছে। আপনাকে এই মুহূর্তে আমার সাথে হসপিটালে যেতেই হবে। হে ভগবান, এসব কি হলো? আমার পরিবারের খরচা কে চালাবে? এখন সবকিছু কিভাবে হবে? আমার কাছে তো এত টাকাও নেই যে আমি হাসপাতালের বিল চোকাবো। আমি কি করব? চিন্তা করবেন না, হাসপাতালের সমস্ত খরচ জমিদার বাবু দেবেন। আপনি শুধু আমার সাথে এখন হাসপাতালে চলুন। আশা রমেশের সাথে হাসপাতালে চলে যায়। কিছুদিন পর মোহন ক্রাচ নিয়ে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে আসে আর নিজের বউ আর বাচ্চাকে দেখে কাঁদতে শুরু করে। তোমার দুঃখের শেষ নেই আশা। যবে থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি তোমায় কোনো দিনও ভালোভাবে রাখতে পারিনি, আর এখন তো ভবিষ্যতের আশাও দেখছি একেবারে শেষ হয়ে গেল। এরকম বলো না গো, তুমি জীবিত আছো এটাই অনেক কিছু। আরে কে আবার কেউ বেঁচে থাকা বলে নাকি আশা? আমাকে আজীবন এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। আরে আমি তো এখন গিয়ে 1 গ্লাস জল পর্যন্ত খেতে পারবো না। সংসারের খরচটা কি করে চলবে? আমার তো স্বপ্ন ছিল যে আমাদের মেয়েটাকে পড়াশোনা করিয়ে অনেক বড় অফিসার তৈরি করব। এখন এসব কি করে হবে? সাহস রাখো গো, আমি আছি তো। আমরা আমাদের স্বপ্ন নিশ্চয় পূরণ করব। আমাদের মেয়ে নিধিকে ভালো শিক্ষা দেব। কিন্তু এই সব কিছু কি করে হবে আশা? তুমি তো জানোই যে আমি আর কোনো কাজ করতে পারবো না। তুমি কাজ করতে পারবে না, কিন্তু আমার হাত পা তো ঠিকঠাক আছে না? ছোটবেলায় আমি আমার মাকে সেলাই করতে দেখেছিলাম, আর আমার শুরু থেকেই সেলাই কড়াইয়ের খুব শখ ছিল। আমার মা আমাকে সেলাই করতে শিখিয়েছেন। আজ থেকে আমি গ্রামের লোকেদের কাপড় সেলাই করব। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে গো। আর এরকমটাই হলো। সেই দিনের পর থেকে আশা গ্রামের লোকেদের কাপড় সেলাই করত আর নিজের পরিবারের পালন পোষণ করতে থাকতো। সময় এইভাবেই কাটতে থাকলো। আশা নিধির সরকারি বিদ্যালয়ে অ্যাডমিশন করিয়ে দিল। ও সকাল থেকে বিকেল অবধি কাপড় সেলাই করত আর তারপর রান্না বান্না করত, আর রাত্রিবেলা ও নিজের মেয়েকে 2 ঘন্টা পড়াশোনা করাতো। এইভাবেই 10 বছর কেটে যায়। নিধি এখন 15 বছরের হয়ে গেছিল। নিধি হাই স্কুলে টপ করেছিল। দেখো মা, আমি হাই স্কুলে টপ করেছি, আর এই সব তোমার পরিশ্রমেরই ফল। না বাবু, আমি তো শুধু নিজের কর্তব্য করেছি। সত্যি তো এটা যে এটা তোর সারা দিনের পরিশ্রমেরই ফল যে তুই হাই স্কুলে টপ করেছিস। আমার স্কুলের প্রিন্সিপাল কাল তোমাকে ডেকেছে, উনি তোমার সাথে কথা বলতে চাইছেন। একবার গিয়ে তুমি প্রিন্সিপালের সাথে কথা বলে এসো। পরের দিন আশা নিধির সাথে স্কুলের প্রিন্সিপালের অফিসে যায়। প্রিন্সিপাল সরোজ বর্মা আশাকে দেখে খুশি হয়ে বলে ওঠেন, আরে কি ধরনের কথা বলছেন আপনি? আপনার মেয়ে তো টপ করেছে, আর এই খুশিতেই তাকে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আপনার মেয়ে ফার্স্ট ইয়ার এখান থেকে কিছু দূরের স্কুলে পড়বে। আপনি কি জানেন, কলেজে পড়ার স্বপ্ন প্রত্যেক স্টুডেন্টের হয়, কিন্তু কোনো স্টুডেন্টেরই ওখানে অ্যাডমিশন সহজে হয় না। এটা তো আমার জন্য খুবই খুশির কথা। আপনার স্বপ্ন ছিল যে আপনার মেয়ে ভালো স্কুলে পড়ুক। আমার বিশ্বাস যে একদিন আপনার মেয়ে বড় কিছু একটা করবেই। এই সব তো আপনার পরিশ্রমেরই ফল আশাজি। সমস্ত গ্রাম জানে যে আপনি সারা দিন পরিশ্রম করে কাপড় সেলাই করেন, আর দেখবেন আপনার পরিশ্রম কখনো বিফল যাবে না। নিধি খুশি হয়ে নিজের মায়ের সাথে বাড়িতে আসে। কিছু মাস পর নিজের ক্লাসে বসেছিল, আর তক্ষুনি কিরণ নামের একটা মেয়ে নিধির কাছে এসে বলে, হাই, আমার নাম কিরণ। তুমি কি স্কুলে নতুন এসেছো? হ্যাঁ, আমি এই স্কুলে নতুন, আর আজ আমার ফার্স্ট ডে।
নাইস, ভেরি নাইস। তুমি কোত্থেকে এসেছো? আর এর আগে তুমি কোথায় পড়তে? আমি এর আগে সরস্বতী বিদ্যা মন্দিরে পড়তাম। হোয়াট? তুমি সরকারি স্কুলে পড়তে, যেখানে আশেপাশে অনেক নোংরা রাখা থাকে? এমনিতে তোমার বাবা কি করে? উনি বিকলাঙ্গ। আমার মা কাজ করে। আমার মা খুব ভালো কাপড় সেলাই করেন। নিধির কথা শুনে কিরণ সহিত সমস্ত ক্লাস নিধির ওপরে হাসে। বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই স্কলারশিপের দ্বারা এই স্কুলে পৌঁছেছো, নয়তো তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমার মা বাবার সাধ্য তো সরকারি স্কুলে পড়ানোরই হবে। এনিওয়ে, এখান থেকে ওঠো আর গিয়ে পেছনের সিটে বসে পড়ো। এই সিটটা আমার, আর এখানে শুধু আমিই বসি। নিধি বেচারি চুপচাপ উঠে সবচেয়ে পেছনের সিটে বসে পড়ে। আর তক্ষুনি ওখানে ক্লাস টিচার ক্লাসে চলে আসেন আর নিধির দিকে তাকিয়ে বলে, তোমার নিউ অ্যাডমিশন তাই না? নিধির বলার আগেই কিরণ ওই ক্লাস টিচারকে বলে, হ্যাঁ টিচার, ওর নিউ অ্যাডমিশন। আর এর আগে ও সরকারি বিদ্যালয়ে পড়তো। স্কলারশিপের দ্বারা এই স্কুলে অ্যাডমিশন হয়েছে ওর। কিছুক্ষণ পর ওখানে ওই স্কুলের প্রিন্সিপাল চলে আসেন আর ক্লাসের বাচ্চাদের দিকে তাকিয়ে বলেন, আমাদের স্কুলে আজ নিধি নামের একটা মেয়ের নিউ অ্যাডমিশন হয়েছে। নিধি এই বছর হাই স্কুলে টপ করেছে। আপনাদের সবার নিধির কাছ থেকে শেখা উচিত। আপনাদের শেখা উচিত যে জীবনে এরকম কিছু করা উচিত যে তোমরা তোমাদের মা বাবার উপরে বোঝ না হও। নিধিকে অনেকগুলো ভালোবাসা দাও আর ওকে বিরক্ত করবে না, যেটা তোমরা প্রত্যেক নতুন বাচ্চাদের সাথে করো। এইটুকু বলে প্রিন্সিপাল ওখান থেকে চলে যান। প্রিন্সিপালের কথা শুনে ক্লাস টিচার আর কিরণ অদ্ভুত রকমের মুখ বানায়। বুঝতে পারছি না যে আসলে এই স্কুলের প্রিন্সিপালের হয়েছেটা কি। আমাদের স্কুল আশেপাশের এলাকায় টপ কনভেন্ট স্কুল, কিন্তু তা সত্ত্বেও এখানকার প্রিন্সিপাল ভিখারিদের বাচ্চাদেরকে অ্যাডমিশন দিয়ে দেন আর তাদেরকে আমাদের সহ্য করতে হয়। সেই দিন নিধি কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে মাকে বলে, আমি স্কুলে পড়তে চাই না। তুমি জানো না আজকে আমার স্কুলে কত অপমান হয়েছে। কি হয়েছে বাবু, তুই কাঁদছিস কেন? স্কুলে কি তোর সাথে কেউ কিছু করেছে? ওখানকার প্রিন্সিপাল কিছু বললো? না মা, ওখানকার প্রিন্সিপাল তো খুব ভালো, কিন্তু আমাকে কিরণ নামের একটা মেয়ে খুব অপমানিত করেছে। আর আমার ক্লাস টিচারও তারই সাথ দিল। গরিবদের কি ভালো স্কুলে পড়ার কোনো অধিকার হয় না মা? তুই ওদের কথায় ধ্যান দিস না বাবু। যেই লোকেরা অন্যদের উপহাস করে ভবিষ্যতে ওরা নিজেদেরই উপহাস হয়ে যায়। আর যারা উপহাস হয়েও সামনেওয়ালার ইয়ার্কিকে ইগনোর করে না, তারা নিজের উদ্দেশ্যে একদম অটল থাকে আর সেই বাচ্চারাই ইতিহাস বানায়। সময় এইভাবেই কাটতে থাকে। কিছুদিন পর সেই স্কুলে অ্যানুয়াল ফাংশন ডে হয় আর স্কুলের দ্বারা অ্যানাউন্সমেন্ট করা হয় যে অ্যানুয়াল ডেতে সমস্ত মেয়েরা লেহেঙ্গা পরে আসবে। কিন্তু আশার কাছে এত টাকা ছিলই না যে সে নতুন কাপড় পরে নিজের মেয়েকে দেবে। মা, অ্যানুয়াল ডেতে আমার যাওয়াটা খুবই জরুরি, কিন্তু ওখানে বিনা লেহেঙ্গাতে এন্ট্রি পাবো না। কি করব মা? আমি যদি অন্য ড্রেস পরে যাই তাহলে লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। নিধির কথা শুনে প্রথমবার আশা ভেতর থেকে ভেঙে পড়ে আর সে চুপচাপ বাড়ির বাইরে চলে যায়। আশা খুব টেনশনে ছিল। হাঁটতে হাঁটতে ও অনেক দূর জঙ্গলে চলে যায়। তার চোখ দিয়ে জল ক্রমাগত বয়ে চলছিল। তখনই তার নজর পড়ে পুকুরের ওপর, যেখানে একটা কুমির একটা আহত হরিণের পেছনে যাচ্ছিল। নিজের প্রাণের পরোয়া না করে সে কুমিরের কাছে চলে যায় আর বড় একটা লাঠি তুলে সেই কুমিরটাকে তাড়াতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই কুমির আবার জলের ভেতরে চলে যায়। হঠাৎ করে সেই হরিণ আশার দিকে তাকিয়ে বলে, তুমি আমার প্রাণ রক্ষা করেছো। তুমি সত্যিই খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ এই সংসারে খুবই কম দেখা যায়। হরিণকে কথা বলতে দেখে আশা প্রচন্ডভাবে ঘাবড়িয়ে যায়। তুমি তো হরিণ, তুমি মানুষের ভাষায় কথা কি করে বলছো? আমি হলাম এক জাদুকর হরিণ। তুমি আমাকে হেল্প করেছো, এবার আমি তোমাকে হেল্প করব। আমি আমার জাদু শক্তির সাহায্যে তোমার ভূতকাল সব দেখে নিয়েছি। আমি জানি তুমি এত চিন্তিত কেন রয়েছো। যখন তুমি জানোই তাহলে বলো যে আমি কি করি। সত্যি তো এটা যে আমি আজ ভেতর থেকে প্রচন্ডভাবে ভেঙে গেছি। তুমি একজন খুবই সাহসী মহিলা, তাই তুমি ভয় পেও না। ওই যে সামনে গাছটা রয়েছে না,
ওর নিচে একটা জাদুর কাগজ পড়ে রয়েছে। ওই কাগজটা দিয়ে তোমার মেয়ের জন্য নিজের হাতে একটা লেহেঙ্গা সেলাই করে দিও, তোমার জীবন পাল্টে যাবে। এইটুকু বলে সেই হরিণ ওখান থেকে উধাও হয়ে যায়। আশা দেখতে পায় যে একটা গাছের নিচে অনেক সুন্দর রঙের একটা কাগজ পড়ে আছে, যেটা কোনো অ্যাঙ্গেল থেকে কাগজই লাগছিল না। আশা সঙ্গে সঙ্গে সেই জাদুই কাগজটা নিয়ে বাড়িতে চলে আসে, আর সারা রাতে সে নিজের মেয়ের জন্য খুবই সুন্দর একটা লেহেঙ্গা বানায়। মা, তুমি তো খুব সুন্দর লেহেঙ্গা বানিয়েছো। তুমি এই কাপড় কোথায় পেলে, যেটা একদম কাগজের মতো মনে হচ্ছে? নিধি, এটা কাগজই। এখন এর আগে তুমি কিচ্ছু জিজ্ঞাসা করো না, যা নিজের অ্যানুয়াল ফাংশন ডের তৈরি কর। আমি আশা করি যে এই বছরের বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড তুইই পাবি। আশা সেই লেহেঙ্গা পরে নিজের স্কুলে চলে যায়। তার লেহেঙ্গা দেখে কিরণ আর তার ক্লাস টিচার উপহাস করার মতো দেখতে শুরু করে। এই ভিখারির লেহেঙ্গা তো কাগজের তৈরি মনে হচ্ছে। যদি আপনি বলেন তাহলে আমি এই কাগজের লেহেঙ্গাটা জলে ভিজিয়ে দিচ্ছি। যাই করবে খুব মন দিয়ে করো কিরণ, কারণ নিধি এই স্কুলের প্রিন্সিপালের খুব প্রিয়, কিন্তু যদি উনি জানতে পারেন তাহলে এতে কিন্তু আমি তোমার সাথ দেব না। তার চিন্তা আপনি করবেন না ম্যাম। কিছুক্ষণ পর প্রিন্সিপাল নিধির নাম স্টেজে অ্যানাউন্স করেন, কিন্তু নিধি জানতোই না যে কিরণ মঞ্চের ভেতরে একটা পর্দার পেছনে লুকিয়ে আছে। নিধি যেই মাত্র মঞ্চে পৌঁছায়, কিরণ পর্দার পেছন থেকে তার লেহেঙ্গার ওপরে জল ফেলে দেয়। লেহেঙ্গাতে জল পড়া মাত্রই হঠাৎ করে লেহেঙ্গা দেখতে দেখতেই হীরের লেহেঙ্গাতে পরিবর্তিত হয়। সামনে বসে থাকা সবাই ছানা বড়া চোখে সেই হীরের সুন্দর লেহেঙ্গা দেখতে শুরু করে। তোমার লেহেঙ্গা তো খুবই সুন্দর মনে হচ্ছে। বিশ্বাস করো, আমি এত সুন্দর লেহেঙ্গা নিজের জীবনে কখনো দেখিনি। এই বছরের বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড তুমিই পাবে। নিধি, এই নাও নিজের অ্যাওয়ার্ড। নিধি নিজের লেহেঙ্গা দেখে খুবই আশ্চর্য হলো, কিন্তু সে নিজের ভাবনা সবার সামনে দেখালো না। তক্ষুনি একটা খুবই সুন্দরী মেয়ে নিধির সামনে চলে আসে। হ্যালো, আমার নাম সৌম্যা। আমি মুম্বাইয়ে খুব বড় ফ্যাশন ডিজাইনার। বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডের জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। এই লেহেঙ্গাটা খুবই সুন্দর। তুমি এই লেহেঙ্গা কোত্থেকে কিনেছো? এই লেহেঙ্গাটা আমার মা সেলাই করে দিয়েছে। তাহলে তো এটা সেলাই করতে অনেক সময় লেগেছে, তাই না? না, উনি এক রাতেই লেহেঙ্গা সেলাই করে দিয়েছেন। হোয়াট? ইম্পসিবল! এটা কি করে হতে পারে? যদি এরকম হয় তাহলে তোমার মা তো খুব বেশি ট্যালেন্টেড, আর ওনাকে এখানে নয় বরং অন্য কোথাও হওয়া উচিত। তুমি কি তোমার মায়ের সাথে আমাকে দেখা করাবে? এটা কি জিজ্ঞেস করার কথা? নিধি সৌম্যার সাথে কারে বসে নিজের মায়ের বাড়িতে যায়। হ্যালো, আমার নাম সৌম্যা। এই লেহেঙ্গাটা আপনিই তৈরি করেছেন? আশা সেই লেহেঙ্গাটা দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু সে সৌম্যার সামনে কিছু বলতেই পারে না। হ্যাঁ, এই লেহেঙ্গাটা আমিই বানিয়েছিলাম। আপনার লেহেঙ্গার কাপড় খুবই ভালো। যদি আমি আপনার কাছে আরও এই ধরনের লেহেঙ্গা বানাতে বলি তাহলে আপনি কি তৈরি করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কেন না, একদম তৈরি করতে পারবো। সৌম্যা 50 লাখ টাকার চেক আশাকে দিয়ে দেয় আর বলে, এই নিন 50 লাখের চেক, আর আজকের পর থেকে এই ধরনের লেহেঙ্গা আপনি আমাকেই বানিয়ে দেবেন। আবার দেখা হবে, আমি এখন আসছি। এইটুকু বলে সৌম্যা ওখান থেকে চলে যায়। এইসব কি করে হলো বাবু? আমি তো কাগজের লেহেঙ্গা বানিয়েছিলাম। জানি না মা, হঠাৎ করে আমার ওপরে কেউ জল ফেললো আর এই কাগজের লেহেঙ্গা হিরেতে পরিবর্তিত হয়ে গেল। এখন আমি কি করব? সৌম্যার কাছে তো আমি কিছু বলতেই পারলাম না। এটা তো 50 লাখ টাকার চেক, আমাকে এটা ফেরত দিতেই হবে। তক্ষুনি হঠাৎ করে আশার দরজায় কেউ ধাক্কা মারে। আশা নিধিকে নিয়ে বাইরে চলে আসে। একটা সুন্দর যুবক আশার সামনে দাঁড়িয়েছিল। সেই সুন্দর যুবককে দেখে আশা তাকে বলে, আপনি কে? আপনি আমাকে চিনতে পারেননি। গতবার তো আপনি আমাকে হরিণ রূপে দেখেছিলেন, এবার তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি আসলে কে। আসলে আমি আপনাকে এটা বলতে এসেছি যে আপনি লেহেঙ্গার সামান্য একটু কাপড় কেটে ওর উপরে জল দিয়ে দিন। তারপর দেখতে দেখতে এই কাপড়টা অনেক বড় হয়ে যাবে, আর তারপরে আপনি কাপড়ে লেহেঙ্গা সেলাই করতে থাকবেন, আর সেটা সেলাই করার পরে তার উপর আবার আপনি জল দেবেন। ওই কাগজের লেহেঙ্গাটা হীরের লেহেঙ্গায় পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাকে বলেছিলাম না, আপনার জীবন এবার পাল্টে যাবে। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। আশা তার বলা অনুযায়ী ঠিক সেরকমই করলো।
দেখতে দেখতেই আশা সৌম্যার সমস্ত অর্ডার পুরো করে দেয় আর আশার নাম টপ ফ্যাশন ডিজাইনারে চলে আসে। আজ আশার ফ্যাক্টরিতে অনেকজন কাজ করে আর আশা আজও সেই জাদুই কাপড় ব্যবহার করে।